ফিনিশিংয়ে ক্লিনিক্যাল না হওয়ার খেসারত দিল স্পেন। স্পেন যেভাবে খেলেছে আসলে খুব সহজেই জয় পেয়ে যাওয়ার কথা ছিল। কেপ ভার্দে ভালো খেলেছে, তাদের ক্রেডিট কোনোভাবেই কম নয়। কিন্তু স্পেন যতগুলো সুযোগ পেয়েছে, সুযোগ কাজে লাগানোর জন্য তাদের আরও একটু ক্লিনিক্যাল হওয়া উচিত ছিল। সেটা তারা পারেনি, যার ফলে আসলে ম্যাচটা তারা বের করতে পারলো না, ড্র করতে হলো। আর এটার খেসারত তাদেরকে দিতে হবে কিনা আসলে বলতে পারছি না, প্রথম ম্যাচ দেখে তো আসলে জাজ করা কঠিন। তো তবে এটা বোঝা যাচ্ছে যে স্পেনকেও উন্নতি করতে হবে। এই টাইপের দলগুলোর সাথে যারা বাস পার্ক করে খেলবে, তাদের সাথে স্পেন কীভাবে ম্যাচ বের করবে, আরও ক্লিনিক্যাল হবে, সেটা নিয়ে স্পেনের আরও কাজ করতে হবে। কারণ হচ্ছে স্পেনের বিপক্ষে বেশিরভাগ দলই এইভাবে খেলবে, হয় তাদেরকে ফিজিক্যালি চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করবে, অথবা এরিয়ালে তাদেরকে ডমিনেট করার চেষ্টা করবে। যেটা স্পেনে যেটা বলি যে 10 সালের বিশ্বকাপ জয়ী দলটা, সেটাকে কিন্তু তর্ক সাপেক্ষে অনেকে সর্বকালের সেরা দলও বলে, 70-এর ব্রাজিল থেকেও এগিয়ে রাখে, যদিও আমি সেটা রাখি না। আর কিন্তু অ্যাজ ইউজুয়ালি একটা বিষয়ে বলি যে মানে তর্ক সাপেক্ষে সবচেয়ে নিখুঁত এই শতাব্দীতে সবচেয়ে নিখুঁত যদি কোনো স্কোয়াড থাকে বিশ্বকাপ জয়ী দলগুলোর মধ্যে, সেটা স্পেনের সম্ভাবনা বেশি। স্পেনের নাম প্রথমে থাকার সম্ভাবনা আছে, কারণ স্পেনের প্রতিটা সেক্টরে অসাধারণ সব প্লেয়ার ছিল ব্যাকআপ সহকারে। তো স্পেনকে খাটো করার কোনো সুযোগ নেই। কিন্তু একটা বিষয় ছিল, স্পেন কিন্তু ফিজিক্যালি বিস্ট যেটা বলা হয়, সেই নিয়ে সেই অ্যাপ্রোচটা তাদের নেই তাদের প্লেয়ারদের মধ্যে। তারা সব প্লেয়ারই মানে টেকনিক্যালি খেলে, টেকনিক্যাল টিম। বলেছিলাম যে বিশ্বকাপের সবচেয়ে টেকনিক্যাল টিম আজকে মাঠে নামছে আমার আগের তো আগের দুটি ভিডিওতে। এতে স্পেন সম্পর্কে এটাই হচ্ছে কথা। স্পেন কিন্তু এরিয়ালে সবসময় একটু সংগ্রাম করে। 2010 বিশ্বকাপের ওই দলটিও এরিয়ালে দুর্বল ছিল, যদিও তাদেরকে সেবার এরিয়াল নিয়ে খুব একটা পড়তে হয়নি, মানে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। তবে এই বিশ্বকাপে দলটা এইরকম চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বেশ কয়েকটি দল আছে যারা সেট পিসে ভালো, এই টাইপের টিমগুলোর বিপক্ষে তারা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর বাস পার্ক তো তাদের আসলে এটা নিয়ে কাজ তো করতেই হবে, কারণ হচ্ছে তাদের বিপক্ষে বেশিরভাগ দলই বাস পার্ক সিস্টেমে খেলবে। কারণ হচ্ছে স্পেনের সাথে বল পজিশনে আসলে কোনো টিমই পারার মতো নেই, আমি দেখি না যে মানে বল পজিশনে তাদেরকে মাঠে ডমিনেট করতে পারে। হ্যাঁ, এটা হতে পারে যে মানে বল পজিশনের হার কম হতে পারে। যেমন স্পেন প্রতি ম্যাচে যদি 65% বল দখলে রাখে, শক্তিশালী দলগুলোর বিপক্ষে হয়তো বা সেটা 60-এর নিচে নেমে যেতে পারে। কিন্তু অ্যাজ ইউজুয়ালি স্পেনকে আপনি মানে বল দখলের লড়াইয়ে আপনি হারাবেন, সেটা বলা যায় যে বাস্তবিক পক্ষে অসম্ভব বিষয়। তো স্পেনের যেটা হয়েছে আজকে, তারা ভুগেছে হচ্ছে তাদের ক্লিনিক্যাল হওয়া সম্ভব হয়নি এই অ্যাটাকিং লাইনে। অ্যাটাকের ক্ষেত্রে তারা যদি ফিনিশিং করতে পারতো ক্লিনিক্যালি, তাহলে তারা বেশ কিছু গোল পেতে পারতো, অনায়াসে জয়টাও পেতে পারতো। তো সেটা হয়নি। তবে এই টাইপের মোমেন্টে বড় দলগুলোর একটা বিষয় থাকে, যেটা তাদের কিছু প্লেয়ার থাকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচ বের করে আনতে পারে বা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেটা ব্রাজিল মরক্কোর ম্যাচে দেখা গেছে। ব্রাজিল মরক্কোর ম্যাচে কিন্তু দেখা গিয়েছে যে মরক্কো ওই ভালো খেলেছে, কিন্তু ভিনি একটা মাত্র ম্যাজিক্যাল মোমেন্টে ম্যাচের মোমেন্টামটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। না হলে ওই ম্যাচে কিন্তু ব্রাজিল হেরে যেতে পারত। ব্রাজিল কিন্তু খুব একটা ভালো খেলেছে, সেটা কেউই বলবে না। তো কিন্তু ভিনি ম্যাজিকে এক মোমেন্টে ম্যাচের মোমেন্টামটা অন্যদিকে ঘুরে গিয়েছে। ব্রাজিল কিন্তু মানে হারের হাত থেকে রক্ষা পেয়েছে বলা চলে। তো এটা হচ্ছে পার্থক্য, বড় দলগুলোর পার্থক্য হচ্ছে এটা। বড় দলগুলো হঠাৎ করে মানে এই কাজগুলো প্রায় সময় ছোটো দলগুলো যে কোনো দলে করতে পারে, কিন্তু বড় দলগুলোর এটাকে মানে এই ক্ষেত্রে সাকসেস রেটটা বেশি আর কি। তাদের প্লেয়ারদের যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি, এটা তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে অন্যদের থেকে একটু বেশি থাকে। তো ব্রাজিলের ভিনি থাকাতে সেই দিকটা সম্ভব হয়েছে। স্পেনেরও লামিন ইয়ামাল আছে, কিন্তু লামিন ইয়ামাল আজকে প্রথম দিকে নামেনি, আর ইনজুরি থেকে ফিরেছে যতটুকু জানি, তাই সে ফুল রিদমে ছিল না, এটাও বলা যায়। তো সামনের দিকে কিন্তু এই অবস্থা থাকবে না।
যদি লামিন ইয়ামালের অবশ্যই একটু বয়স কম, আর ক্লিনিক্যালি সে বিস্ট, মানে ফিনিশিংয়ের ক্ষেত্রে সে বিস্ট, এখনও সেটা বলার সময় আসেনি। সে এমবাপ্পে হলে বলতাম যে এক্ষেত্রে ছিল। এমবাপ্পে এই বয়সে মানে তার ফিনিশিং ছিল অন্য লেভেলের, ফিনিশিং তুলনামূলকভাবে তার বয়স অনুসারে অনেক বেশি ভালো ছিল। কিন্তু লামিন ইয়ামাল এখনও ফিনিশিংয়ের ক্ষেত্রে ওইভাবে নয়, বিস্ট না, তবে সে উন্নতি করছে। লামিন ইয়ামাল হচ্ছে আপনার মাঠে সে ইফেক্টিভ রোল প্লে করবে এবং ইম্প্যাক্ট রাখবে, যথেষ্ট ইম্প্যাক্ট রাখবে। ফিনিশিংয়ের দিক থেকে লামিন ইয়ামাল এমবাপ্পের থেকে, একই বয়সের এমবাপ্পে আর লামিন ইয়ামালের মধ্যে অনেক তফাৎ, অনেক ব্যবধানে এমবাপ্পে ফিনিশিংয়ের ক্ষেত্রে এগিয়েছিল। তো এটা হচ্ছে বিষয়। এখন দেখার বিষয় হচ্ছে লামিন ইয়ামালকে দিয়ে দে লা ফুয়েন্তে কীভাবে করে। এই টাইপের ম্যাচ কিন্তু স্পেনকে আরও খেলতে হতে পারে এবং সেটার সম্ভাবনাই বেশি। তো দেখা যাক স্পেন কীভাবে এটা হ্যান্ডেল করে। এটা বলার অপেক্ষা রাখছে না, দলগুলোকে আসলে যেটা বলেছি সবসময় যে উন্নতির ধারা বজায় রাখতেই হবে। বিশ্বকাপে প্রতিটা ম্যাচের মোমেন্টাম আলাদা, পরিস্থিতিটা ভিন্ন থাকে, সিচুয়েশন, স্টেডিয়াম ভিন্ন এবং ম্যাচগুলোর মধ্যে খুব কম সময় থাকে। তো ক্লাবে যেরকম প্লেয়ারদেরকে কোচটা প্রায় সারা বছর ধরে পান, কোচ ন্যাশনালে কিন্তু কোচটা সেভাবে সারা বছর ধরে তাদের প্লেয়ারদেরকে পান না। এর মধ্যে একজন প্লেয়ার এক ক্লাবে খেলে, এক ধরনের খেলে অভ্যস্ত, এক সিস্টেমের সাথে খেলে অভ্যস্ত। তাদেরকে একসুতোয় বাঁধাটা খুব একটা সহজ কাজ নয়। স্পেনের জন্য এটা অনেক ক্ষেত্রে সহজ হচ্ছে। স্পেন যে সিস্টেমটা ফলো করে এটাতে বার্সেলোনা যে টিকি টাকার খেলাটা স্পেনে এই সিস্টেমটাই ফলো করে, আর স্পেনের প্লেয়াররা এটা খেলেই অভ্যস্ত এবং স্পেনের প্লেয়ারদেরকে সাধারণত যে কোনো টিম এটা মাথায় রেখেই দলে নেয়। তো বিকল্প ক্যাটাগরিতে হলো স্পেনের, মানে অন্য সিস্টেমে খেলার দলগুলো যারা করে ভিন্ন সিস্টেমে খেললেও তারা মাথায় রাখে যে একজন বল প্লেয়িং প্লেয়ার হিসেবে প্লেয়ারদের বিবেচনা করে। তো এই ক্ষেত্রে বলা চলে যে স্পেনকে এই ধরনের ম্যাচ আরও খেলতে হবে এবং এগুলোর সমাধান বের করতে হবে। সেটা না হলে স্পেন ভুগবে। আর যদি স্টেপ আপ করতে পারে তাহলে তো স্পেনকে ঠেকানো কঠিন আর কি, যে কোনো দলের জন্যই। এই হচ্ছে কথা আর কি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত পাশে থাকবেন। আর আমার দ্য স্পোর্টস ল্যাব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক টাইমলাইনে ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।